বাংলাদেশের ব্যাংকিং দুনিয়ায় একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে ব্যাংকগুলো আর শুধু যা ঘটে গেছে তার হিসেব রাখবে না, বরং যা ঘটতে পারে তা আগে থেকেই বোঝার চেষ্টা করবে। চলুন এই ঐতিহাসিক বদলের গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা কেমন হতো। ঠিক এই একটা ধারণাই কিন্তু বদলে দিতে চলেছে সবকিছু। ব্যাংকগুলোকে এখন এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তারা যে কোনো আর্থিক ঝড়ের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশের ব্যাংকিং নিয়মের এক ঐতিহাসিক পরিবর্তন IFRS 9 সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরব। এর পেছনের মূল ধারণাটা কিন্তু খুবই সহজ আর শক্তিশালী। তো কোনো নতুন নিয়ম কেন আসছে সেটা বুঝতে হলে আগে জানতে হবে পুরনো সিস্টেমে আসলে সমস্যাটা কোথায় ছিল। চলুন সেটাই আগে দেখে নিই। দেখুন, ইতিহাস থেকেই কিন্তু এই পরিবর্তনের শুরু। ২০০৮ সালের বিশ্বজোড়া অর্থনৈতিক সংকট আমাদের একটা বড় শিক্ষা দিয়েছিল। সেটা হলো ক্ষতি হয়ে যাওয়ার পর ব্যবস্থা নেওয়াটা যথেষ্ট নয়। ব্যাংকগুলোকে হতে হবে দূরদর্শী। ঝুঁকি আসার আগেই তার জন্য প্রস্তুতি নিতে হবে। মানে পুরনো পদ্ধতিটা ছিল অনেকটা রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ নয়। আর ওই পুরনো পদ্ধতির দুর্বলতা দূর করার জন্যই বিশ্বজুড়ে এলো একটা নতুন সমাধান, IFRS 9। এটা শুধু একটা নতুন নিয়ম না, এটা ব্যাংকিংয়ের চিন্তাভাবনার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন। এই গ্লোবাল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকও কিন্তু একদম সঠিক পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে দেশের সব ব্যাংকের জন্য এই নতুন নিয়মটা চালু করার আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। আসল পরিবর্তনটা কিন্তু এখানেই। আগে ব্যাংকগুলো কি করত? কোনো লোন খেলাপি হয়ে যাওয়ার পর, মানে ক্ষতিটা হয়ে যাওয়ার পর লোকসান দেখাতো। এটাকে বলা হতো ইনকার্ড লস মডেল। কিন্তু এখন আর অপেক্ষা করা যাবে না। এখন এক্সপেক্টেড ক্রেডিট লস বা ECL মডেলে ব্যাংকগুলোকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সম্ভাব্য ক্ষতির পূর্বাভাস দিয়ে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এটাই হলো প্রতিক্রিয়ার বদলে প্রস্তুতির দর্শন। তাহলে এই যে আমরা বলছি এক্সপেক্টেড ক্রেডিট লস বা ECL, এটা আসলে কি? সহজ করে বললে এটা একটা আগাম সতর্কতা ব্যবস্থার মতো। এর মাধ্যমে ব্যাংকগুলো শুধু বর্তমান না, ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থা, গ্রাহকের আর্থিক ক্ষমতা, এই সব কিছু বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষতির একটা অনুমান করে। মূল কথাটা হলো অনুমান এবং তার উপর ভিত্তি করে প্রস্তুতি। আচ্ছা, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে ব্যাংকগুলো এটা করবে কিভাবে? এই নতুন নিয়মের মূল ভিত্তিটাই হলো ঝুঁকিকে ৩টা পর্যায়ে ভাগ করে ফেলা। চলুন এই পর্যায়গুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই ৩টা পর্যায়কে আমরা স্বাস্থ্যের অবস্থার সাথে তুলনা করতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টেজ 1 মানে হলো লোনটা সুস্থ আছে। স্টেজ 2 মানে লোনটা ঝুঁকিতে পড়েছে, মানে এর ক্রেডিট রিস্ক বেড়েছে। আর স্টেজ 3 মানে অবস্থা গুরুতর, অর্থাৎ লোনটা খেলাপি বা ডিফল্ট হয়ে গেছে। আর এই ভাগটাই ঠিক করে দেবে যে ব্যাংকের পরবর্তী পদক্ষেপ কী হবে। এই টেবিলটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা স্টেজের জন্য ক্ষতির সঞ্চিতি বা প্রভিশনিংয়ের নিয়মটা আলাদা। যেমন স্টেজ 1-এ থাকা একটা লোনের জন্য ব্যাংকের শুধু আগামী ১২ মাসের সম্ভাব্য ক্ষতির হিসেব রাখতে হয়। কিন্তু যেই মুহূর্তে একটা লোন স্টেজ 2-এ চলে গেল, অমনি ব্যাংকে এর পুরো মেয়াদের সম্ভাব্য ক্ষতির জন্য প্রভিশন রাখতে হবে। আর এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এখানেই নতুন নিয়মের আসল ক্ষমতাটা বোঝা যায়। তো একটা লোন কখন এক স্টেজ থেকে আরেক স্টেজে যাবে, এজন্য কিছু পরিষ্কার সময়সীমা আছে। যদি কোনো লোনের কিস্তি ৩০ দিনের বেশি বকেয়া থাকে, তাহলে সেটাকে স্টেজ 2 অর্থাৎ ঝুঁকিতে আছে বলে ধরে নেওয়া হবে। আর সেই বকেয়া যদি ৯০ দিন পেরিয়ে যায়, তাহলে লোনটা সরাসরি স্টেজ 3 অর্থাৎ খেলাপি হিসেবে গণ্য হবে। এত বড় একটা পরিবর্তন তো আর একদিনে হয়ে যাবে না, তাই না? এজন্য বাংলাদেশ ব্যাংক একটা ধাপে ধাপে বাস্তবায়নের পথনকশা তৈরি করেছে। চলুন সেই টাইমলাইনটা এক ঝলকে দেখে নিই। এই টাইমলাইন থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটা খুব পরিকল্পিত প্রক্রিয়া। ২০২৫ সালে প্রাথমিক নির্দেশনা দিয়ে শুরু করে ধাপে ধাপে ২০২৯ সালের মধ্যে বিনিয়োগসহ সব ধরনের আর্থিক উপকরণের ওপর এই নিয়মটা পুরোপুরিভাবে কার্যকর হয়ে যাবে। এই যে ৫ সংখ্যাটা দেখছেন,
এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নতুন মডেলটা কোনো মন গড়া ব্যাপার না। ব্যাংকগুলোকে তাদের ভবিষ্যতের পূর্বাভাস তৈরির জন্য কমপক্ষে 5 বছরের পুরনো ডেটা বিশ্লেষণ করতে হবে। এর মানে হলো এখন থেকে সিদ্ধান্তগুলো হবে পুরোপুরি তথ্য নির্ভর, যা অনেক বেশি নির্ভরযোগ্য হবে। আচ্ছা, এই সব টেকনিক্যাল আলোচনার পর এবার আসি আসল কথায়। এই পরিবর্তনের ফলে আমাদের ব্যাংক এবং দেশের অর্থনীতির ওপর ঠিক কী প্রভাব পড়বে, চলুন সেই বড় চিত্রটা বোঝার চেষ্টা করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই কথাটা থেকেই কিন্তু পুরো সংস্কারের মূল উদ্দেশ্যটা বোঝা যায়। লক্ষ্য শুধু নিয়ম মেনে চলা নয়, বরং এমন একটা শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সাপোর্ট দেবে এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখবে। তাহলে চলুন পুরো আলোচনাটা এক নজরে আবার দেখিনি। আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো, প্রথমত, ব্যাংকগুলো এখন থেকে প্রতিক্রিয়ামূলক না হয়ে প্রতিরোধমূলক হবে। দ্বিতীয়ত, ঝুঁকির মাত্রা অনুযায়ী লোনগুলোকে 3টা স্টেজে ভাগ করা হবে। তৃতীয়ত, পুরো সিস্টেমটা তথ্যের ওপর নির্ভর করে চলবে। আর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের দেশের জন্য একটা অনেক বেশি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা। কিন্তু সবকিছুর পরেও একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, এই বিশাল পরিবর্তন কি আসলেই আমাদের ব্যাংকিং খাতকে ভবিষ্যতের যেগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত বা ফিউচার প্রুফ করতে পারবে? এর উত্তর হয়তো সময় আমাদের দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।